যে অর্থ মন্ত্রণালয় কিন্তু যেগুলো করছে আমরা কিন্তু প্রচার করি না সমাজে। কে কত টাকা দামের কাপড় কিনছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ঈদ যেটা এখন হলো বেশিরভাগ ম্যাটেরিয়ালিস্টিক, কে কত দামি কাপড় চোপড় পরেছে, কে কত হিসেবে, তখন কিন্তু ওই দিকে একেবারে খেয়াল ছিল না। আগে যেমন আমরা দেখলাম যে ফ্যামিলি মেম্বারদের সাথে স্পেন্ড করাটা, ওটা আমরা সবাই খুব লুক ফরওয়ার্ড করতাম। এখন দেখা গেছে যে আমি যখন দেখছি আরো ইয়াঙ্গার জেনারেশন, হ্যাঁ, ছবি তুলে সেলফি কখন দিব সেটাকে শেয়ার করছি। সো কিছুটা প্রযুক্তির কারণে কিছুটা তো প্রেফারেন্সেস চেঞ্জ হয়েই যাচ্ছে অবশ্যই। এটা ছিল হলিডে তো ছিল না, বন্ধের দিন তো ছিল না, সেটা বন্ধ ছিল না। ইনসিডেন্টলি রোববার পড়লে হয়তো বন্ধ হতো, আর সেটা সকালবেলা ওই নামাজটা পড়তাম। ওইখানে কিন্তু ঈদটা খুব সিম্পলিফাইড, কেউ যে নতুন জামা কাপড় পরে আসছে এটার কোনো না না, একদম না। আমাকে আমার ভাইকে মানে সরকারি চাকরির কথা ওরকম বলেনি, বাট কোইন্সিডেন্টলি আমরা দুজনেই টিচিং প্রফেশনটাকে বেছে নিয়েছি। আপনি নাগরিক হিসেবে যদি উপদেশটাকে মার্কিং করেন 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে 10ই দিব। আমাদের যারা বন্ধু বান্ধব ছিল তখন কিন্তু বন্ধু বান্ধব মানে শুধু বৈঠক ঘরে বসা না, এখন অন্দর ঘরেও, মানে আমরা ভেতরেও যেতাম। এখন খুব রেয়ার, মানে বন্ধু বান্ধব হ্যাঁ রেস্ট্রিক্টেড, এখন রেস্ট্রিক্টেড, তখন রেস্ট্রিক্টেড ছিল না। অতএব এইটা। আর বিকালের দিকে আবার একটা ইস্যু ছিল, ঈদের দিন পায়জামা পাঞ্জাবি সকালে, বিকালবেলা প্যান্ট শার্ট পরতাম, মানে নতুন প্যান্ট শার্ট, সেটা আবার একটা ইস্যু ছিল। ওই আনন্দটা একদিন, ইনফ্যাক্ট সেই সময়কে ঈদের দিনটা প্রায় আমরা বলতে 1, 2 দিন 3 দিনও ঈদ হয়। তো ওই সময়ের আনন্দ উদযাপনের সাথে এখনকার আনন্দ উদযাপনের মধ্যে কোয়ালিটেটিভ কোনো পার্থক্য আপনার আছে বলুন? না, নিশ্চয়ই আছে। এখন যেটা হলো যে ঈদ যেটা এখন হলো বেশিরভাগ ম্যাটেরিয়ালিস্টিক, কে কত দামি কাপড় চোপড় পরেছে, কে কত হিসেবে, তখন কিন্তু ওই দিকে একেবারে খেয়াল ছিল না। ওদিকে আসলে আমরা ওই সমস্ত মধ্যবিত্ত যারা যে পাড়ায় থাকতাম, 2-1জন হয়তো ধনী ছিল, সবাই মোটামুটি একই ধরনের পোশাক, এইটা তো কিন্তু তেমন ইস্যু ছিল না। এখন কিন্তু প্রত্যেক একটু সেলফ সেন্টার, নিজের ছেলে মেয়ে বন্ধু বান্ধব, তখন মানে বন্ধু বান্ধব কম, তখন কিন্তু বন্ধু বান্ধব বেশি। মেয়ের কাছ থেকে একটু শুনবো স্যারের ঈদ উদযাপনের গল্প। তো আপনি হয়তো স্যারের মুখে এর আগেও শুনেছেন, আজও আমরা শুনলাম। আপনি কিভাবে ফিল করেন ঈদের সময়টা? ঈদের সময়টা আসলে ছোটবেলা থেকে যেটা দেখেছি যে আমার দাদা বাড়ির ফ্যামিলি অনেক বড়, মানে আব্বুদের অনেক ভাই বোন আছেন, হয়তো ঈদের দিন সবার সাথে দেখা হচ্ছে, একটা গেট টুগেদার হচ্ছে। খুব ছোট যখন ছিলাম তখন মনে আছে যে চাঁদ রাতে আমরা আমার দাদু বাড়িতে চলে যেতাম, তখন আমার দাদি বেঁচে ছিলেন আর কি। তো তখন দেখা যাচ্ছে চাঁদ রাতে সবাই একসাথে, কাজিনরা যারা আছে, হ্যাঁ, রিলেটিভরা আছে, উদযাপন করছি। ঈদের দিন সকালে আমার যে মেমোরিটা আছে, আব্বু একদম সকালবেলা নামাজে চলে যাচ্ছেন। কোন সময় মেমোরিটা? সেটা মনে করেন একদম স্কুল থেকেই, হ্যাঁ, নামাজে চলে যাচ্ছেন। তারপর আমি আর আমার ভাই, আমরা হয়তো সবাই একসাথে সকালবেলা হয়তো একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করছি, করে তারপর আমার দেখা যাচ্ছে কোনো না কোনো রিলেটিভের বাসায় গেট টুগেদার হচ্ছে। প্রযুক্তির যেই আবির্ভাবটা নিরেট আনন্দ খানিকটা ভাগ বসিয়েছে, আপনার ক্ষেত্রে সেটা কত? প্রযুক্তির আনন্দটা যেটা আগে যেমন আমরা দেখলাম যে ফ্যামিলি মেম্বারদের সাথে স্পেন্ড করাটা, ওটা আমরা সবাই খুব লুক ফরওয়ার্ড করতাম। এখন দেখা যাচ্ছে যে আমি যখন দেখছি আরো ইয়াঙ্গার জেনারেশন, হ্যাঁ, ছবি তুলে সেলফি কখন দিব সেটাকে শেয়ার করছি, বা কে কত টাকা দামের কাপড় কিনছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সো কিছুটা প্রযুক্তির কারণে কিছুটা তো প্রেফারেন্সেস চেঞ্জ হয়েই যাচ্ছে অবশ্যই। স্যার, আপনি তো কাজের ক্ষেত্রে হোক, পড়াশোনার জন্য হোক, দীর্ঘ সময় দেশের বাইরে থেকেছেন। ওই সময় 1-2টা ঈদ হয়তো আপনাকে পার করতে হয়েছে, হয়তো ফ্যামিলি সহ বা ফ্যামিলি ছাড়া। ওই সময়ের স্মৃতিগুলো কীরকম? আমি তো 5 বছর ছিলাম বাইরে, প্রায় 10টা ঈদই তো মিস করেছি, এই 10টা ঈদ কাটিয়েছি। সেটা হলো কি, ওসব মাসে 2বার দেশে আসছি কয়েক মাসের জন্য। সেইখানে ঈদ মানে আমি কানাডাতে যে শহরে থাকতাম, সেই শহরে মোটামুটি বাংলাদেশি ছিল, পাকিস্তানি ছিল, তারপর বিভিন্ন কান্ট্রির, সবচেয়ে বেশি ইজিপ্টের, সৌদি আরবের। ঈদের দিন যেটা করতো, তারা অর্গানাইজ করতো মুসলিম কমিউনিটি। ছোট্ট একটা মসজিদ, প্রথম দিকে মসজিদ ছিল না, যে ইউনিভার্সিটিতে পড়তাম সেখানে বিরাট হল রুমে মুসলমান সবাই যেত। মেইনলি ঈদটা ছিল হলিডে তো ছিল না, বন্ধের দিন তো ছিল না, সেটা বন্ধ ছিল না। ইনসিডেন্টলি রোববার পড়লে হয়তো বন্ধ হতো, আর সেটা সকালবেলা ওই নামাজটা পড়তাম। ওইখানে কিন্তু ঈদটা খুব সিম্পলিফাইড, কেউ যে নতুন জামা কাপড় পরে আসছে এটার কোনো না না, একদম না। ওইটা একদম রিলিজিয়াস, সে একদম, এবং সবাই পায়জামা পাঞ্জাবি পরে যাবে, ওটার কোনো মন খারাপ হতো কিনা তখন? হ্যাঁ, তখন ডেফিনেটলি, তখন তো টেলিফোন করাও ডিফিকাল্ট ছিল।
স্যার, আপনার মেয়েও তো বাইরে থেকেছেন পড়াশোনার স্বার্থে, ও বাইরে কি কখনো ঈদ কাটানো হয়েছে? হ্যাঁ, যখন লন্ডনে ছিলাম মাস্টার্স করার সময়, তখন একটা মানে যেটা বাবা বলছিলেন যে একদম সাধারণ একটা দিনের মতো, ওখানে আমরা ক্লাস করছি, আসছি, অ্যাসাইনমেন্ট করছি, একদম নর্মাল ডের মতো। হয়তো দিনের শেষে ওখানে কিছু আমার মুসলিম ক্লাসমেটস ছিল, সবাই একসাথে কারো হয়তো বা ডর্মে আমরা জাস্ট একটা গেট টুগেদারের মতো করছি। বাট একটা কথা মনে পড়তো বেশি? ফ্যামিলির কথাই মনে পড়তো, বাবা মার কথা মনে পড়তো, তাদের সাথে একদম দেখা গেছে যখন বাইরে ছিলাম সকালে কথা হচ্ছে, সারাদিন তারা কি করছে, ফ্যামিলির কথাই মনে হতো সেদিন। বাট ওখানে একদম একদম অর্ডিনারি ডের মতোই সেলিব্রেশনটা হয় আর কি। আপনি তো শিক্ষকতা পেশায় আছেন, বাবার সাথে ভীষণ মিল। আপনার বাবাও শুরুতে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছেন, এরপরে আপনি বিভিন্ন সংস্থায় হয়তো কাজ করেছেন। এইটা কি বাবার অনুপ্রেরণায় যে আপনি শিক্ষক হবেন বা কি হবেন না হবেন? বাবার অনুপ্রেরণা তো ছিলই, তারপর যে চিন্তা করলাম যে এমন একটা কাজে ইনভলভ হতে চাচ্ছি যেখানে সোসাইটিতে আমরা কিছু রিটার্ন দিতে পারবো, ঠিক আছে, সেটা হয়তো ব্র্যাকে কাজ করার মধ্য দিয়ে হোক, শিক্ষকতার মধ্য দিয়ে হোক। তারপর সেখান থেকে কিছু কাজ করতে করতে চিন্তা করলাম যে টিচিং প্রফেশনটা ইজ ভেরি ভেরি কি অনারেবল একটা পজিশন। সো এখানের মধ্যে দিয়ে কাজ করার মধ্যেও আমরা অনেককে অনেক কিছু শেখাতেও পারবো, নিজেদেরও অনেক কিছু শেখার আছে। না না, সেরকম, বাট উনি একজন বড় অনুপ্রেরণা অবশ্যই ছিল। দ্যাট যখন শুরু করেছিলাম তখন কোন কোর্সটা নিব বা কি ধরনের কোর্স পড়ালে ভালো, সেই ব্যাপারে হ্যাঁ একটা গাইডেন্স ছিল। জি স্যার, আপনি তো কর্মজীবনে মোটামুটি 10-12টা জায়গায় 10-12 রকম দায়িত্ব পালন করেছেন। কোন দায়িত্বটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে? থেকে বিরতিতে যাচ্ছিলাম যে আপনার কর্মজীবন প্রথমে শিক্ষকতা, তারপরে সরকারি চাকরিতে বিভিন্ন পদ, আবার গভর্নর হিসেবে, এবং এখন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। কোন পদটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে? আমি যে সমস্ত জায়গায় চাকরি করেছি এক একটা এক এক রকম ছিল এবং চ্যালেঞ্জও ছিল, তবে সবচেয়ে আমার মানে সবচেয়ে স্মৃতিতে বেশ মধুময় যেটা বলবো সেটা শিক্ষকতা। শিক্ষকতা ইউনিভার্সিটিতে প্রথম কয়েক বছর করেছি, আবার পাকিস্তানে চলে গেলাম, পাকিস্তান ট্রেনিংয়ের পর আবার কিছুদিন ফিরে আসলাম। শিক্ষকতা খুব ভালো লেগেছে এই জন্য, ঢাকা ইউনিভার্সিটি সেই ভালো স্মৃতিগুলি। আমি আবার ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম ওতপ্রোতভাবে, তারপর শিক্ষক হলাম। অথবা এই ইউনিভার্সিটির যে রোলটা চেঞ্জটা, একই এলাকায় আবার ইনসিডেন্ট, আমরা ইউনিভার্সিটি এলাকায় অনেক দিন থেকেছি, আবার নীলক্ষেত এলাকায়। আমাদের সময় একটা ট্রেন্ড ছিল যে ভালো পরীক্ষাটা দিলে ভালো ছাত্র হলো, বিশেষ করে অর্থনীতির ছাত্র, ইংরেজি, ইতিহাস, তাদের সায়েন্সও ভালো ভালো ছাত্র ছিল, সাইকোলজি কম। সেই ছিল যে সিভিল সার্ভিস অফ পাকিস্তান, সেটা তো বেস্ট সার্ভিস, এবং একটা সিএসপি হওয়াটা বিলাসবহুল না, কিন্তু মহকুমা প্রশাসক। আপনার মেয়েকে কখনো আপনি পরামর্শ দেননি যে উনিও যাতে সরকারি চাকরি করবেন, কি করবেন না? না, আমাদেরকে আসলে, আমাকে আমার ভাইকে মানে সরকারি চাকরির কথা ওরকম বলেনি, বাট কোইন্সিডেন্টলি আমরা দুজনেই টিচিং প্রফেশনটাকে বেছে নিয়েছি। সো সেটা আমাদের জন্য মানে বাবাকে দেখেই হয়তো আমাদের ওইটা। কেমন লাগছে টিচিং প্রফেশন? ভালো লাগছে, অনেক বছর ধরেই পড়াচ্ছি, ভালো লাগছে। মানে এটা ভালো লাগার জায়গাটা আসলে কোথায়? আসলে টিচিংয়ে ইন্ডিপেন্ডেন্সটা আছে, অনেক ফ্লেক্সিবিলিটিটা আছে। তারপর যেটা আমি বলছিলাম যে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করে ওদেরকে যখন কিছু শেখাচ্ছি তখন মনে হচ্ছে ইউ আর ডুইং সামথিং। হ্যাঁ, একটা জেনারেশনের জন্য, একটা জেনারেশনের মধ্যে আমরা আমাদের নলেজটা মানে ডিস্ট্রিবিউট করছি। সো এটা ভালো লাগে আর কি। আর এনভায়রনমেন্ট, মানে এটা একটা একাডেমিক এনভায়রনমেন্টে কাজ করার একটা অন্যরকমই একটা অনুভূতি থাকে। স্যারও তো একসময় নর্থ সাউথে পড়িয়েছেন, আপনিও এখন নর্থ সাউথে পড়াচ্ছেন, দুজনের কি একই প্রতিষ্ঠানে দুজনে পড়াচ্ছেন? এটা কখনো ডিফারেন্স ফিল হয়েছে? না, আমি যখন জয়েন করেছিলাম তখন শুরুর দিকে উনি কয়েক বছর ছিলেন, পরে তো উনি ব্র্যাকে চলে গিয়েছিলেন। স্যার, আপনি তো এসডিও ছিলেন বেশ কয়েক বছর, ওইখানে তো স্যার ক্ষমতা চর্চার একটা সবচেয়ে উপযুক্ত জায়গা ছিল। গভর্নর হিসেবেও আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার হাতেও অনেক ক্ষমতা বা এই বিষয়গুলো ছিল। এটি কি কখনো ফিল করেছেন যে এই ক্ষমতার মাধ্যমে আমি কি করতে পারি, কি করব? যেহেতু চীনপন্থী রাজনীতি করতাম, যে মানুষের করা, মানুষের ইকুয়ালিটি, সাম্যতা বজায় রাখা, এইগুলিতে ভেতরে একটা কাজ করতো। তখন সেসব মেইন ছিল মানুষের কাজটা করা সব সময়। আমরা কিন্তু আমাদের নিজস্ব, যে এখন আপনার সরকারি কর্মচারী বেতন বাড়াও, ভাতা বাড়াও, গাড়ি কেনার টাকা, ওর কোনো বিষয়তে আসে, আমাদের সময় কারোই এরকম ছিল না। যেই বেতন ছিল সেটা শুনে হাস্যকর মনে হবে। এই যে বেতন 1400 টাকা, কেউ
ভাবতে পারবে নাকি? যেখানে ঢাকা ইউনিভার্সিটি বেতন ছিল 750। যাই হোক, এগুলি নিয়ে কেউ মাথা ঘামায়নি। সেজন্য আমরা কিন্তু অনবরত মাঠে গঞ্জে করতাম, যেতাম, নাইট হল করতে হতো বেশিরভাগ। অর্থাৎ চর্চাটাই স্যার তখন ওইভাবে একেবারে এবং অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু তখন রিয়েলি ইচ্ছা করে করতো, এবং জবাবদিহিত ছিল যে না তা না, একেবারে ইচ্ছা মতো করতো তা না। তখন তো অর্থও তো এত ছিল না, কিন্তু ওই রকম সিস্টেমটা এখন কিন্তু অনেকাংশে মানে প্রশাসনের অনেকাংশে কিন্তু। স্যার আপনার বিষয়ে আপনার মেয়ের কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই। স্যারকে তো আমরা নানান পরিচয়ে চিনি, গভর্নর সালেউদ্দিন আহমেদ, এখন উপদেষ্টা, শিক্ষক, সরকারি কর্মকর্তা। আপনার কাছে কোন পরিচয়টা সবচেয়ে বেশি মানে সম্মানের মনে হয়? প্রথমে অবশ্যই আমার বাবা হিসাবে, তারপর একজন খুবই সফল অর্থনীতিবিদ হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে। সো এইভাবে আমি এটাকে। স্যারের তো নানা কারণে বিভিন্ন প্রোটোকলের মধ্য দিয়ে যেতে হয়, এটা আপনাদের জন্য কখনো অস্বস্তির কারণ হয়েছে কিনা? না, আমাদের জন্য এটা তেমন একটা তার অস্বস্তির কারণ হয়নি। তার রিজন হচ্ছে তাকে অনেক প্রোটোকলের মধ্যে দিয়ে হয়তো বা যেতে হয়, বা অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়। বাট আমাদের এমনি ব্যক্তিগতভাবে যদি দেখি তাহলে আমাদের জীবনযাত্রা খুবই সাধারণ। যদি আমরা ভুল না করে দেখতে একেবারে হুবহু স্যারের মতো। বলা হয়ে থাকে যে যদি মেয়ে বাবার মতো হলে সেই মেয়ে অনেক বেশি সৌভাগ্যবান হয়। সেটা কতটা ফিল করেন? অনেক বেশি সৌভাগ্য, এটার সাথে আমি অ্যাগ্রি করি সব দিক দিয়ে। একজন মানে আমার বাবা একজন আদর্শ বাবা আমি বলবো, একজন আদর্শ মানুষ বলবো। তার মেয়ে হিসাবে আমি খুবই প্রাউড। স্যার মেয়ে সম্পর্কে দু একটা বিষয় জানবার আছে। স্যার আপনার কাছ থেকেই বিরতিতে যাচ্ছিলাম, মেয়ের কোন গুণটা সবচেয়ে বেশি আপনাকে আনন্দিত করে? মেয়ে বড়, ছেলেও আছে, দুজনই কিন্তু মেধাবী, কিন্তু পড়াশোনা যে একেবারে খুব ইসে করে দুজনে এতটা অ্যাটেন্টিভ না। আমার ছেলেটা কিছুটা, ও আমার মেয়ে আবার একটু পড়াশোনা ছাড়া অন্য দিকে আড্ডা মারা, এই করা, আগে বইপত্র পড়া, সেগুলো একটু এক্সট্রোভার্ট আর কি। আমার ছেলে আবার একটু ইন্ট্রোভার্ট। খুব যে গোছালো সেটা আমি বলবো না, আমি কিন্তু একটু গোছালো ইন দ্য সেন্স যে আমার কোনটা কি কোন জায়গা আছে আমি জানি। মেয়ে আপনার মতো দেখতে, এ নিয়ে মেয়ের মায়ের কোনো অভিযোগ আছে কি? না না, মোটামুটি না। আমার ছেলে বোধহয় এত কাছে কাছে না, ছেলে আবার একটু অন্যরকম রিজেম্বলস ওর সাথে আমার বেশি আর কি। স্যার মেয়ে শিক্ষকতা করছে, এটা কি আপনার কতটা ভালো লাগছে? না, ইট ইজ এ গুড প্রফেশন। সেটাই, আমি তো হয়তো স্কোপ ছিল বাইরে থেকে পড়াশোনা করে এসে একটা এনজিওতে যাওয়া বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যাওয়া, তো এইটা আমার মনে হয় বেটার প্রফেশন। এই জন্য আপনি দেশের উন্নয়নে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে তো নানা জায়গায় অবদান রাখার সুযোগ পেয়েছেন। মেয়ের কাছে এই সুযোগটা কতখানি? আপনার কি মনে হয় যে দেশের জন্য কি করতে চান, কিভাবে করতে চান? হয়তোবা যদি কখনো সুযোগ আসে তাহলে ইচ্ছা আছে নিজের কোনো একটা এনজিও স্টার্ট করে, এখানে যে অনেক ধরনের বাংলাদেশের যে অনেক আপনার আন্ডার প্রিভিলেজ চিলড্রেন আছে, বা আমরা যাদেরকে অনেক সময় বলি স্পেশাল নিডস চিলড্রেন আছে, ওদেরকে নিয়ে কাজ করা, এটা যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয়। যে বাংলাদেশের একটা নতুন বাস্তবতায় স্যার দায়িত্ব নিয়েছেন, 8 মাস প্রায় স্যারের হতে চললো। আপনার কি মনে হয় যে স্যারের কি কি করা উচিত ছিল, কতটুকু করতে পারলেন? মেয়ে হিসেবে আপনি স্যারের কার্যক্রমকে কীভাবে মূল্যায়ন করেন? যতটুকু উনি করেছেন এবং যে ধরনের যা পলিসি ইমপ্লিমেন্ট করার প্রয়োজন ছিল, আমার কাছে মনে হয় যে উনি একদম ঠিক পথেই যাচ্ছেন। আপনি নাগরিক হিসেবে যদি উপদেশটাকে মার্কিং করেন, 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে 10ই দিব। স্যার অনেক ভালো মার্ক পেয়েছেন কিন্তু মেয়ের কাছ থেকে, এটা নিশ্চয়ই আনন্দের আপনার জন্য। এটা আমি কিছুদিন আগে দেখলাম যে উপদেশে একটা মার্কিং জানে কে করেছিল, তা আমাকে মোটামুটি হায়েস্ট মার্ক দিল অনেকে। 8 মাস আপনাদের দায়িত্ব পালনের সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত সাধারণ মানুষের যেই আকাঙ্ক্ষার জায়গাটা আপনারা কতটুকু পূরণ করতে পেরেছেন বলে মনে হয়? একটু এক্সপেকটেশনটা বেশি হাই, অন্য ইভেন রাজনৈতিক সরকার হলো এতটা না। ওরা 5 বছরের জন্য আসে, না করলেই বা কর্তৃপক্ষরা এত লক্ষ্য করে না তখন। তো আমরা আসছি ওরা লক্ষ্য, এত অনিয়ম, এত রকম ইসে হয়েছে, মানে নানা রকম সমস্যার সৃষ্টিতে 15 বছরে অর্থ রেখে তখন হচ্ছে যে এইগুলো কেন কারেক্ট। তবে একটা জিনিস যে অর্থ মন্ত্রণালয় কিন্তু যেগুলো করছে আমরা কিন্তু প্রচার করি না সমাজে। তারপর অনেক ছাড় দিচ্ছি, এর মধ্যে ট্যাক্স এসে কমিয়ে দিয়েছি, এগুলো তো একটা কন্ট্রিবিউশন। আমরা দেখেছি যে এবারের রোজায় সবচেয়ে স্বস্তির সময় পার করেছে সাধারণ মানুষ, যদি আমরা নিত্যপণ্যের দাম দরের ক্ষেত্রে চিন্তা করি। এখনো পর্যন্ত স্যার বাংলাদেশের যে কয়েকজন গভর্নরের নাম, সফল গভর্নরের নাম বলা হয়, তার শুরুতেই আপনার নাম চলে আসে।
আমি স্যার আপনার মেয়ের কাছ থেকে জানবো, নিশ্চয়ই ওই সময়ের স্মৃতিটা আপনার মনে আছে স্যার, যখন গভর্নর ছিলেন। ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে অনেক ধরনের পলিসি ইমপ্লিমেন্ট করেছিলেন, ঠিক আছে, সেই পলিসিগুলার ইমপ্লিমেন্টেশন হওয়া, বাংলাদেশ ব্যাংকের ভিতরে যে উনি অর্গানাইজ করেছিলেন, হয় না আপনার একদম একটা সাধারণ লেভেলের স্টাফ থেকে শুরু করে টপ লেভেলের স্টাফ, ডিফারেন্ট লেভেলে যে উনি কোঅর্ডিনেশনগুলো করেছে, সেগুলো কিন্তু মানে ওনার আরও পলিসির পাশাপাশি এগুলো কিন্তু সেই সময় অনেক অ্যাপ্রিসিয়েট, এবং টেকনোলজিক্যাল এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে উনি অনেক বড় অবদান রেখেছেন। স্যার এখনকার গভর্নরদের ব্যাপারে তাহলে এত নেতিবাচক কথা আপনাকে কি কষ্ট দেয় কিনা এই আলোচনাগুলো? না, প্রথমত হলো যে আমরা চলে আসা আমাদের মধ্যে ধারাবাহিকতা, যেসব যারা গভর্নর ছিলেন তারা কিন্তু একেবারে উইদাউট এনি এজেন্ডা আর উইদাউট নিজের পার্সোনাল একটা ছাড়া, এইম ছাড়া কিন্তু কাজ করেছে। এবং আমি কিন্তু একটা জিনিস আমি বলি রাখি, একটা কোঅর্ডিনেশন, আমার ডেপুটি গভর্নর, ইনসিডেন্ট ডেপুটি গভর্নর 4 জন, পর্যায়ে 4 জনে আমার ছাত্র, একমাত্র কাজমি সাহেব ছাড়া। স্যার আমরা আজকের আয়োজন শেষ করব না, অনেক আলোচনা হয়ে গেছে। আফনান আহমেদের কাছে একটু জানবো যে স্যার এই যে ব্যাংক তো তার খুব আবেগের জায়গা, অর্থনীতি এবং ব্যাংকিং খাত, আপনার ভবিষ্যতে কখনো এইসব খাতে জড়ানোর ইচ্ছা আছে কিনা? আমি আপাতত শিক্ষকতা পেশাতেই আছি, আমি এটাই মানে এনজয় করছি। সে সবসময় বলে যে একজন ভালো মানুষ হও, যে কাজটা করছো সেটাকেই কমিটমেন্টের সাথে করো, অনেস্টির সাথে করো। মানে আমি এবং আমার ভাইকে উনি সবসময় একই কথাই বলেন। নতুন বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা ভাবনা? করাপশন ফ্রি দেশ আমরা দেখব, ঠিক আছে, দেশের জনগণকে সাপোর্ট করছে, স্পেশালি লোয়ার ইনকাম সেগমেন্ট গ্রুপের যে মানুষ আছে তাদের কথা চিন্তা করে পলিসি ইমপ্লিমেন্ট হবে। স্যার তো এখন পলিসি লেভেলে আছেন, আপনার ইচ্ছা স্যারের মাধ্যমে পূরণ করার কথা কখনো বলেছেন? না না, সেই ধরনের কখনো আমাদের ডিসকাশন হয়নি। বাট এমনি উনি যখন নতুন বাংলাদেশ নিয়ে উনিও আমাদের সাথে ডিসকাস করেছেন যে আমাদের হয় না ওপিনিয়নটা কি বা এক্সপেকটেশন কি। স্যার নতুন প্রজন্মের প্রতি আপনার পরামর্শ কি? এটা প্রজন্ম, আমি সবসময় বলি, ফার্স্ট দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ। এখন কিন্তু ইয়াংদের প্রতি আমাদের সবচেয়ে বেশি ভরসা, কারণ ওরা কিন্তু কোয়াইট ইন্টেলিজেন্ট, তাদেরকে যথাসম্ভব আমাদের ইসে করতে হবে, চান্স দিতে হবে।